সোজা কথা, শিবির মানেই নতুন কিছু, শিবির মানেই নতুন সৌন্দর্য। সুতরাং ভাই আপনারা যদি লাগতে আসেন জ্ঞানের যুদ্ধ করুন, আমরা গুলির যুদ্ধ করি না, রাস্তায় অস্ত্র নিয়ে নামি না, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে আসলে আমরা আছি প্রস্তুত। আর তার বিনিময় ভাই আপনাদের আমরা এত আপনাদের জন্য সারা জীবন রাজপথে নামছি, এর বিনিময়ে এখন কি করতেছেন? এই অজ্ঞতাই তো। ভাই আমরা একটা কথা বলি, আপনাদের প্রতি আমরা একদম বিশিষ্ট ভাবে আমরা এটা জানি, আপনারা হচ্ছেন হয়তোবা অজ্ঞ, নাইলে হইতেছেন ভাই হিংস্র। 2002 সালের রোকেয়া হল, তারপরে আপনার এর পরবর্তীতে আপনার শামসুন নাহার হল, এই যে ছাত্রদল বা এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা এই ধর্ষণের সাথে কানেক্টেড ছিল, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি ইসলামী ছাত্র শিবির। এই নারীদের নিরাপত্তার জন্য সর্বপ্রথম রাস্তায় নেমেছিল কি ইসলামী ছাত্র শিবির। তো প্রত্যেকটা ভালো সময় যে দলটাকে পাচ্ছেন, ওই দলটাকে নিয়ে আপনি কিভাবে প্রভাকাণ্ডা ছড়ান? ভাই আপনি ছড়াইতেই পারেন। সোজা কথা কি, আমরা সত্যের পথ যারা আসে বা সত্যকে যারা অবলম্বন করে, সত্যের পথে যারা চলে, তাদের পিছনে অনেক শত্রু ঠিকই থাকবে, কিন্তু জীবনে ভাই আপনি যাই করেন সত্যকে যেমন আপনি ধ্বংস করতে পারবেন না। বিশাল এক ফেজিস্ট এই দলটাকে ধ্বংস করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছে, কিন্তু ধ্বংস করতে পারে নাই। তাদেরকে খালি এই যে একটা স্লোগানই দিতে হয়, একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, অনেক প্রচেষ্টা চালাইছে সম্পূর্ণ বংশ নিরবেশ করে ফেলতে, কিন্তু কি পারছে? পারে নাই ভাই। সত্যকে জীবনে শেষ করা সম্ভব না যারা সত্যের পথে আছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে যে নারী হেনস্থার অভিযোগটা আনা হয়েছে, এটা কতটুকু সত্য, বা শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা? আসসালামু আলাইকুম, সর্বপ্রথমে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমরা জানি গত রাতে আমাদের ছাত্র শিবিরের নামে একটি ব্লেম করা হয় যে ছাত্র শিবির নারীদেরকে হেনস্থা করে, এরকম কিছু তথ্য আমাদের উঠে আসে। কিন্তু ফার্স্ট আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেই ছেলেটা এর সাথে কানেক্টেড ছিল তার নাম আলী হোসেন ভাই। ফেসবুকে এরকম একটি গণধর্ষণের এরকম একটি কথা বলেছিল। খুবই দুঃখের বিষয় জিনিসটা। কিন্তু জিনিসটা হচ্ছে তিনি নিজে এই জিনিসটা আগে ক্লারিফাই করে ফেলছে যে তিনি শিবিরের সাথে কেউ না, তিনি একটা সমর্থক, সমর্থন করেন দলটাকে, বাট তিনি কানেক্টেড কেউ না। এখন আপনারা যারা ভাই দলে আছেন উপরের পর্যায়ে, আপনাদের এতটুকু ন্যূনতম কমন সেন্স নাই যে একটা মানুষ যে সমর্থন করে তাকে আপনি বানা দিয়েছেন দলের নেতা কর্মী, দলের কেউ, দলের উপরের পর্যায়ের মানুষ? এটা তো সম্ভব না। আর আমি একটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই, যদি যদি আপনার মনে করেন উনি যথেষ্ট ম্যাচিওর মানুষ, সিনিয়র সিটিজেন, এত টাইম হওয়ার পরে উনি কেন দলের কানেক্টেড হতে পারে নাই, কেন কর্মী হতে পারে নাই, কেন নেতা হতে পারে নাই, এই বিষয়টা যখন আপনি বিবেচনা করবেন, তখন আপনি ইসলাম বা ছাত্র শিবিরের আপনি সৌন্দর্যটা খুঁজে পাবেন। বিকজ অফ আপনি যদি দেখেন, তার কিন্তু এতদিন হওয়া উচিত ছিল একটা বড় নেতা কর্মী, কিন্তু হতে পারেনি, কারণ তার ভিতরে নৈতিক গুণটা এখনো আসে নাই যে কোনটা ভালো কোনটা খারাপ। এই যে গণধর্ষণের যে হুমকিটা উনি আপুকে দিছিল, এইরকম অনৈতিক তার চিন্তা ধারণার কারণে তাকে ইসলামী ছাত্র শিবির এখনো তাদের দলে জায়গা দেয় নাই। আদারওয়াইজ এতদিন ওনাকে কর্মী হিসেবে আপনি দেখে ফেলতেন, উনি যেহেতু অনেক সিনিয়র সিটিজেন একজন মানুষ। সুতরাং আমি আপনাদেরকে বলি ভাই, আপনারা যে দলটা নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এই যে চালিয়ে দেওয়ার মানসিকতা, এটা আল্লাহর রাস্তায় পরিবর্তন করুন। গত সময় আমরা বারবার দেখে আসছি এই দলটার পিছনে অনেক মানুষ লাগছে, কিন্তু আপনি এই দলটার আপনি ইতিহাস পড়ে দেখেন 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে যখন এই দলটা প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে কোন জায়গায় আপনার এই দলটা আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই? আমাকে এটা আপনি বুঝান। আপনার দলের নেত্রী যখন প্রথমত জেলে আপনাকে তাকে নিতে যাচ্ছিল, আমার এই দলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছিল তাকে এই আপসীন নেত্রীকে বাঁচানোর জন্য। আপনি এটা ভুললে চলবে না ভাই। এরপর তাছাড়া আপনি যদি দেখেন 1998 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এরকম এই যে নারী হেনস্থাকারের যে একটা বিষয় এসেছিল, সর্বপ্রথম প্রতিরোধ করেছিল কে? সর্বপ্রথম দাঁড়িয়েছিল কে? ইসলামী ছাত্র শিবির। 2002 সালের রোকেয়া হল, তারপরে আপনার এর পরবর্তীতে আপনার শামসুন নাহার হল, এই যে ছাত্রদল বা এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা এই ধর্ষণের সাথে কানেক্টেড ছিল, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি ইসলামী ছাত্র শিবির। এই নারীদের নিরাপত্তার জন্য সর্বপ্রথম রাস্তায় নেমেছিল কি ইসলামী ছাত্র শিবির। তো প্রত্যেকটা ভালো সময় যে দলটাকে পাচ্ছেন, ওই দলটাকে নিয়ে আপনি কিভাবে প্রভাকাণ্ডা ছড়ান? ভাই আপনি ছড়াইতেই পারেন। সোজা কথা কি, আমরা সত্যের পথ যারা আসে বা সত্যকে যারা অবলম্বন করে, সত্যের পথে যারা চলে, তাদের পিছনে অনেক শত্রু ঠিকই থাকবে, কিন্তু জীবনে ভাই আপনি যাই করেন সত্যকে যেমন আপনি ধ্বংস করতে পারবেন না। বিশাল এক ফেজিস্ট এই দলটাকে ধ্বংস করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছে, কিন্তু ধ্বংস করতে পারে নাই। যারা আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা প্রকাশ্যে রাজনীতি করতে পারি নাই, আমাদের দলের এই মানুষগুলো কেউ আমাদের প্রকাশ্যে আসতে পারে নাই, তাদেরকে খালি এই যে একটা স্লোগানই দিতে হয়, একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, অনেক প্রচেষ্টা চালাইছে সম্পূর্ণ বংশ নিরবেশ করে ফেলতে, কিন্তু কি পারছে? পারে নাই ভাই। সত্যকে জীবনে শেষ করা সম্ভব না যারা সত্যের পথে আছে। সুতরাং আমি আপনাদের ভাই একটাই কথা বলবো, আপনারা এখন কেন এটা করতেছেন খুবই ভালো করে জানা আছে, আপনাদের উপর থেকে নির্দেশ আছে আপনারা কিভাবে ডাকসুকে পিছাইতে পারবেন। আপনারা নিজেদের নির্বাচন চান অনেক আগে, কিন্তু আবার ডাকসু নির্বাচন চান অনেক পিছিয়ে কেন চান? কারণ আপনারা জানেন আপনারা জিতবেন না। এটা সম্পূর্ণ অযৌক্তিক ভাই। আপনার জিতা না জিতা ব্যাপার না, আপনারা যদি ভাই যৌক্তিক মানুষ হন, আপনার যদি যৌক্তিক সমর্থন থাকেন, আসেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আমাদের সামনে আসুন, নির্বাচন করুন সরাসরি ডাকসুতে, দেখি আমরা আপনারা কত ভোট পান, আমরা কত ভোট পাই। আমরা জানি আমরা যৌক্তিক। আমরা 5ই আগস্টের পর দিয়ে শুরু করে যতগুলো প্রোগ্রাম ম্যানেজ করছি আমরা, আপনারা জানেন আমাদের এ প্লাস প্রাপ্ত যে শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা সংবর্ধনা অনুষ্ঠান থেকে শুরু করে এই যে 5ই আগস্টে 1 বছর পূর্ণতে যে অনুষ্ঠান থেকে শুরু করে সাইকেল র্যালি, কত সুন্দর সুন্দর আর কি। সোজা কথা, শিবির মানেই নতুন কিছু, শিবির মানেই নতুন সৌন্দর্য। সুতরাং ভাই আপনারা যদি লাগতে আসেন জ্ঞানের যুদ্ধ করুন,
আমরা গুলির যুদ্ধ করি না, রাস্তায় অস্ত্র নিয়ে নামি না, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে আসলে আমরা আছি প্রস্তুত। আর তার বিনিময় ভাই আপনাদের আমরা এত আপনাদের জন্য সারা জীবন রাজপথে নামছি, এর বিনিময়ে এখন কি করতেছেন? এই অজ্ঞতাই তো। ভাই আমরা একটা কথা বলি, আপনাদের প্রতি আমরা একদম বিশিষ্ট ভাবে আমরা এটা জানি, আপনারা হচ্ছেন হয়তোবা অজ্ঞ, নাইলে হইতেছেন ভাই হিংস্র, সোজা কথাই। আর এখন ভাই আমি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে গত 16 বছরের যে ফ্যাসিস্ট আমলটা, এটাকে আর ফিরায় আইনেন না, সমঝোতার রাজনীতিতে ফিরে আসেন, স্পিরিটটাকে আবারও ভাই নতুন করে তৈরি করেন। আদারওয়াইজ ভাই এই যে এখন আপনারা রিড করেন, নির্বাচন পিছান, এরকম প্রপাগান্ডার কারণে এখন ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে আপনি দেখতেছেন সারা জায়গায় বিভাজন সৃষ্টি হচ্ছে। এবং এই বিভাজনের মাধ্যমে ভাই বাংলাদেশ যেই আগানোর স্বপ্ন আমরা দেখছিলাম, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছিলাম, এই স্বপ্নটা এখানে ভেঙে যাবে। যেই দিন থেকে আপনার এই প্রত্যেকটা দলের ভিতরে ভাঙন সৃষ্টি হচ্ছে, ওই দিন থেকে ভেঙে গেছে অলরেডি। আরো যদি ভাঙতে চান ভাই, আপনারা আর কেউ বাঁচবেন না, ওই সরকার আবার পুনর্বাসিত হবে। সুতরাং আপনার কাছে আমার দয়া করে ভাই এই রিকোয়েস্টটা থাকবে, এই যে চালিয়ে দেওয়ার রাজনীতি এটা বন্ধ করুন, একজন একজনের সাথে শত্রুতা এটা বন্ধ করুন, সবাই মিলে সমঝোতার রাজনীতিতে ফিরুন, আগের স্পিডটাকে আপনারা ধরে রাখুন। আদারওয়াইজ এই ভারতীয় আধিপত্যবাদ আপনাদের উপর আবার চাপ করবে, এই এখন জাতীয় বাড়ির উপর ভর করার চেষ্টা করছে, এই উপায় হলেও তারা আবার নতুন করে একটি নতুন আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করবে। হুট করে একটা ইউনিভার্সিটি অফ হয়ে যায়, হুট করে একটা চালু হয়, এই যে কানেকশন দেখলে কিন্তু বোঝা যায় ইনারাল কানেকশন এটাকে বলে। এটা কেন হচ্ছে? অবভিয়াসলি এটার ভিতরে পিছনে অনেক বড় কোনো একটা ইনার রিজন আছে। আমরা বাইরে থেকে পলিটিক্যালি যা দেখি তা আসলে ভিতরের অংশ না, এর ভিতরে অনেক কাহিনী লুকায় আছে ভাই। এখন পর্যন্ত আপনারা যদি সোচ্চার না হতে পারেন, তাহলে ভাই আপনারা দেশটাকে সামলাতে পারবেন না। এর ভিতরে অনেক কিছু আছে, আপনারা বুঝতেছেন না। আপনাদের এক এক জায়গায় এই যে ধ্বংস বিশেষ যে করতেছে, কারা করতেছে? আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা, তারাই তো এখন বিভিন্ন রূপে রূপে ফিরে আসতেছে। যেভাবেই হোক এরা আমাদেরকে এই যে চিটাগাং ইউনিভার্সিটি দেখলাম রাতে নৃশংসভাবে কিভাবে আমাদের নৃশংসতা ঘটালো ভাই, কিভাবে মারলো। আল্লাহ বিচার করুক তাদেরকে ভাই, আমার রিকোয়েস্ট এটাই থাকবে, দয়া করে তাদের প্ররোচনা করেন না। এটা কিন্তু আওয়ামী ফ্যাসিস্টের কাজ, তাদের দোসরদের মাধ্যমে তাদের উপর দেশ থেকে, দিল্লি থেকে তাদেরকে নির্দেশ দিচ্ছে বিভিন্ন ভাবে ফিরে আসতে, বিভিন্ন ভাবে তাদের ভিতরে বিভাজন সৃষ্টি করতে। তাই আপনারা ভাই সোচ্চার থাকুন, নিজেদের দালালি বা লোভে ভাই নির্বাচনে জিতার কারণে, নিজেদের ক্ষমতার লোভে এরকম ভাবে ভাই নিজেদের বিভাজন আর করেন না। ডাকসু নির্বাচনটা যে হঠাৎ করে স্থগিত করলো, আবারও ওই রিটকে আবার স্থগিত করে বলছে যে 9 তারিখে নির্বাচন হবে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে বা কেনই স্থগিত করা হয়েছিল বলে মনে করেন? আচ্ছা, আমার কাছে যেটা ডাকসু, আমাদের এটা একটা বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন, আপনারা সবাই জানেন। এটা আমাদের যারা আমরা ভোটার আছে, আমরা স্টুডেন্ট আছি হাবিব, আমরা সবাই চাই যে ডাকসুটা হোক, জাতীয় নির্বাচনের আগে ডাকসুটা হোক। আমরা আমাদের মতামত প্রকাশ করি এবং আমরা কীরকম চাই, নেতৃত্ব কীরকম চাই সেরকম চাই। এখন কথা হচ্ছে যে ডাকসু তো আপনার স্থগিত হয়ে গেল, আমাদের যে একটা অধিকার আদায়ের যে একটা সংগ্রাম চলে আসতেছে জুলাই পরবর্তী থেকে, এটা আমাদের একটা বাধার বাধার সম্মুখে পড়ে গেল না। এটা উচিত হবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব এই ডাকসুটা হয়ে যাক, আমরা এটাই চাই। না, স্থগিত হয়েছিল, আবারও এটা বলা হয়েছে যে 9 তারিখে হবে, ওই স্থগিতকে আবার স্থগিত করা হয়েছে। এটা আপনার কেমন লাগছে এখন এটা শুনে? মানে আবার হবে? এটা তো অবশ্যই, আমরা তো চাচ্ছি ডাকসু হোক, আমরা সবাই চাচ্ছি ডাকসু হোক, ভোট দিব, কেন্দ্রে যাবো, ভোট দেবো, আমাদের নির্দিষ্ট যেগুলো প্রার্থী আছে সেগুলোকে ভোট দেবো এবং ওদেরকে আমরা প্যানেলে নিয়ে আসবো, আমাদের অধিকার ওরা হচ্ছে যে বাস্তবায়ন করবে, এইটাই। এটা স্থগিত করছিল, এটা আবার স্থগিত করছে। আচ্ছা, আরেকটা জানতে চাচ্ছি, বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, যেরকম চিটাগাং, রাজশাহী, তারপর কৃষি বিশ্ববিদ্যালয়, যে অরাজকতা তৈরি হচ্ছে, এটা কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কিনা এখানে? এখানে হচ্ছে আসলে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, বুঝতে পারছেন? এর মানে কি বলবো, আর সরাসরি বলি যে ইন্ডিয়া বাংলাদেশের চতুর্দিকে অবস্থিত। তো ইন্ডিয়া অবশ্যই চাইবে যে বাংলাদেশ কখনো ইন্ডিয়ার উপরে মাথা তুলে না দাঁড়ায়। সো এখানে একটা চাপ, বহির্বিশ্বের একটা চাপ অবশ্যই আছে, আমি বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করি যে একটা অবশ্যই চাপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালকেই তো রাজশাহীতে একটা সংঘর্ষ হলো, এর পাশাপাশি সঙ্গে সঙ্গে চিটাগাঙ্গে, চট্টগ্রামে একটা দেখছেন কিরকম একটা অবস্থা। এটা কি আপনার সাধারণ পাবলিক, যে চিটাগাঙ্গে আমরা সচরাচর যেটা দেখে আসি যে গ্রামবাসীর সঙ্গে যে ইউনিভার্সিটি পোলাপানের মারামারি লাগে, আপনার কি বিশ্বাস হয় যে গ্রামবাসী ওইভাবে হচ্ছে যে, আমি দেখলাম একটা ভিডিওতে দা কুটার নিয়ে মারামারি করতেছে। হ্যাঁ, এগুলো কি সাধারণ মানুষ মারবে? এটা অবশ্যই না। এখানে হচ্ছে যে দেশীয় ষড়যন্ত্র প্লাস বিদেশিদের ষড়যন্ত্র অবশ্যই আছে। আমি তো দেখলাম যে একজন হচ্ছে যে ফসলের মাঠ দিয়ে দৌড়াচ্ছে, তাকে খুঁজে খুঁজে তাকে মারতেছে, শুধু একজন না, একজনকে 3জন 4জন মিলে মারতেছে। এটা কি একটা স্থানীয় মানে এলাকার মানুষজন মারতে পারে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে? কখনোই না। এরা হচ্ছে বাইরে থেকে আসছে, এদেরকে হচ্ছে মদত দেওয়া হয়েছে, তারপরে এরা এই অকারেন্সটা ঘটাইছে আর কি। বাইরের থেকে আসছে নাকি না স্বৈরাচার সরকারের যে সমস্ত পোলাপাইনগুলো পলায় আছে যাদেরকে আপনারা গ্রেফতার করা হয়নি, এই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে? এটা তো একটা সবচেয়ে বড় ব্যর্থতা এই ইন্টারিমের গভর্নমেন্টের, যে তারা আসলেও ক্ষমতায় আসার পরে যে বিচার করবে, কারো বিচার করতে পারছে? ছাত্রলীগের যারা ছিল তাদেরকে কারো বিচার করতে পারে নাই, তাদেরকে হচ্ছে যে ছত্রছায়ার বাইরে। আমি তো এখানকার, তো হচ্ছে যে
আমাদের হলে বা আশেপাশে যারা ছাত্রলীগে ছিল, যারা হচ্ছে ক্যাডার বাহিনীর সদস্য ছিল, তারা মানে খোলামেলা আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে ধরতে পারেনি। সো যারা কালকে যে ঘটনাটা ঘটাইছে অবশ্যই তারা ওর সাথে জড়িত আছে, অবশ্যই আমি বিশ্বাস করি তারা ওই বাহিনীর সদস্য আর কি। আচ্ছা, যেই নির্বাচনটাকে আবার ফিরিয়ে দেওয়া হলো, আপনার অনুভূতি কি কেমন লাগছে?